মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের 19 নম্বর এপিসোডে আপনাদের সকলকে জানায় আরও একবার স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আবার গপ্পভার্স। বোলপুরের বিনোদিনী হাই স্কুলে ঘটে গেল একটি জোড়া খুন। স্কুলের মালিক রজতাভ সেন ও নিরাপত্তা কর্মী কাঞ্চন সর্দার। বোলপুরের একটি হেভি ওয়েট কেস। ইলামবাজার থানার ওসি বোস ও কনস্টেবল সঞ্জয় এরা চট ছাড়াতে কুল কিনারা পান না। ঠিক এরই মধ্যে এসে পড়েন পেজ 3-র বিখ্যাত মনস্তত্ত্ববিদ অহর্নিশি মিত্র। মনের চিকিৎসা ছাড়াও গোয়েন্দাগিরি করাটাও অহর্নিশির একরকমের নেশা। বোস আর সঞ্জয় যদিও বিরক্ত হয় অহর্নিশির উপস্থিতিতে। আদিবাসী গ্রামের মেয়ে কাজু উন্মাদের মতো আচরণ করছে এবং সেই সূত্র ধরেই অহর্নিশি এগোতে থাকে। কাজুর উন্মাদনার সঙ্গে কি কোনো রকম যোগাযোগ থাকতে পারে এই জোড়া খুনের? অহর্নিশি কি পারবে মনের ভেতর মন খুঁজতে, নাকি গল্পে টুইস্ট এসে যাবে? এসবই জানতে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা সহেলি রায়ের কলমে মনের ভেতর মন। সহেলি রায়, নিবাস দুর্গাপুর। বর্তমানে ইনি একটি বেসরকারি স্কুলে কর্মরতা। সাহিত্য জীবনে তার আত্মপ্রবেশ ঘটেছে সুদীর্ঘ 20 বছর আগে। এখনো পর্যন্ত 100টিরও বেশি লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও নানা বাণিজ্যিক ম্যাগাজিন যেমন আনন্দ মেলা, 19-20, আরও আনন্দ অ্যাপ ইত্যাদিতে তার সৃষ্টি মুক্তি পেয়েছে। লেখিকার উল্লেখযোগ্য কীর্তি হল গ্যালাক্সি পেরিয়ে বর্গি এলো 10-এ ইত্যাদি। বর্গি এলো 10-এর জন্য তিনি রেওয়া থেকে সেরা শিশু কিশোর সাহিত্যিক পুরস্কার পান। আজকের গল্প মনের ভেতর মন লেখিকার সম্পূর্ণ অপ্রকাশিত একটি গল্প। এই গল্প পাঠে দেবাদ্রি, গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে মনের ভিতর মন। আকাশখানা ফেটে চৌচির, গলার টুঁটি যেন কেউ টিপে ধরেছে। অবিরাম গলগল করে পেটের জমা জল উদ্গীরণ করছে। পথঘাট প্রায় বন্যায় থই থই। নিষ্কাশন ব্যবস্থা ভালোই কালীগঞ্জে, তবে সবুজের বাড়াবাড়িতে একটানা বৃষ্টির প্রকোপে ঝোপ জঙ্গলগুলি 7 দিনের মরা মানুষের মতো ফুলে ফেঁপে ওঠে। সেই সঙ্গে দুর্গন্ধ। গোলাপি তাড়াতাড়ি পা চালাচ্ছে। কামারপাড়া বাসস্ট্যান্ড পৌঁছতে এখনো আধা ঘন্টা। ছাতাটা হাওয়ার তোড়ে বাগে আনতে বেশ কসরত করতে হচ্ছে গোলাপিকে। নিশি দিদি কি এসে পড়ল? গোলাপির কান্নাকাটিতেই নিশি দিদি অত দূর উজিয়ে আসছে এই দুর্যোগ মাথায় করে। বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌশালী রিসর্ট। নিশি দিদির সঙ্গে পরিচয় ওখানেই। ভাগ্যিস রিসর্টের মালকিন সোমা দিদি ফোনটা করেছিল। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও এই কদিনে কম দুর্ভোগ তো যাচ্ছে না গোলাপির। চারিদিকে ঢিঁড়ি পড়ে গেছে, লোকলজ্জায় মুখ দেখানো দেয়। জেনে শুনেও কাজু কেমন যেন আচরণ করছে। সবটা চেপে গেলেই তো ঝামেলা মিটে যেত। তার হয়েছে যত জ্বালা। কাজু তার প্রাণের সখী। হামাগুড়ি থেকেই পরব পালা, সুখ দুঃখ সবই তাদের এক সুতোয় বাঁধা। সেই কাজুই এখন অস্পষ্ট। তাই বলে ফেলে দেওয়া তো যায় না, বিহিত একটা চাই। 7-5 ভাবনায় জোলো হাওয়া মেখে গোলাপি বাস রাস্তার মুখ দেখল। শাড়ি জামা ভিজে উনো চুল, চুল বেয়ে বাড়িধারা, হুস হাস কিছু চলন্ত গাড়ি, ট্রাক ইত্যাদি পেরোচ্ছে। গোলাপির 2 ভ্রু দুশ্চিন্তায় কাছাকাছি এসে দাঁড়ালো। পরনের সবুজ চেক শাড়িতে হাত মুছে ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে প্লাস্টিকে মোড়া ফোনখানা টেনে আনলো গোলাপি। 2টো মিসড কল। কল ব্যাক করলো নিশি দিদিকে। তোকে অনেকক্ষণ ট্রাই করছি।
ঝড়ে অতটা জঙ্গল পেরোনো, রাস্তার অবস্থা খারাপ তো, গাড়ি আটকাবে। তুই পৌশালিতে আয়। যাক, ও তাহলে আসছে, কিন্তু আজই কালীগঞ্জ যাওয়া প্রয়োজন তো। কাজুকে একেবারে সামলানো যাচ্ছে না। গোলাপি রিসর্টের দিকে পা চালালো দ্রুত। ইস, ভিজে কাক হয়ে গেছিস তো। যা যা, স্নান করে নে, আমার শাড়িটা ছেড়ে নে। সোমা দিদি সব সময়ই এমন স্নেহের কৌটো খুলে বসে। রিসর্টের বয়স 10 বছর। গোলাপি প্রথম থেকেই আসে সোমার কাছে। হাতে হাতে সোমাকে সাহায্য করে। অতিথিদের দেখাশোনা, ঘরদোর পরিষ্কার সবেতেই সোমার ডান হাত সে। আমার ফিরতে হবে দিদি, একবারে ফিরে স্নান করব না হয়। গোলাপি তাড়াহুড়ো করছে। ছাতাটা ডাইনিং এরিয়ায় মেলতেই খড়খড় শব্দে হাওয়ার ডাকে চলতে আরম্ভ করলো সে। গোলাপির সেদিকে মন নেই। ফিরবি কি রে? এখনই 5:15। এই ওয়েদারে, জঙ্গলে, অন্ধকারে, পাগল নাকি? খাচুটা মরে যাবে। রায় ডাক্তারের ঘুমের ওষুধ খাইয়ে এলাম কোনো রকমে। আমি ঠিক ফিরে যাব। তুমি ডাকো নিশি দিদিকে। গোলাপি কান্নায় ভাঙছে। অহর্নিশি নিজেই বেরিয়ে এলেন তার ঘর থেকে। ছোট কুঁড়ে ঘরের আকারে এক একটা রুম, মাঝখানে এই ডাইনিং এরিয়া। অহর্নিশির পরনে হলুদ ছাপা কাফতান, পায়ে স্লিপার। কালো ছাতার স্টিকটা একেবারে ওপর দিকে দুহাত দিয়ে ধরে আছে, যাতে হাওয়ায় না উল্টে যায়। গোলাপির কাঁধে হাত রাখলেন পরম স্নেহে। বিনোদিনী হাই স্কুলের প্রকাণ্ড গেটে নোটিশ সহ তালা ঝুলল। চাবিটা এগিয়ে দিল কনস্টেবল সঞ্জয়। ইলামবাজার থানার ওসি বোস চাবিটা পকেটস্থ করে চারপাশটা তার ঈগলের চোখ দিয়ে মেপে নিচ্ছেন। হেডমিস্ট্রেস তরি ব্যানার্জির মুখ প্রায় ঝুলে পড়েছে। বোলপুরের নাম করা স্কুল বিনোদিনী। অহংকারে তরির মাটিতে পা পৌঁছয় না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো স্কুলটা। এত ছাত্রী, অভিভাবক, কি জবাব দেবেন উনি? এই দাগই বা মুছবেন কি করে? কে জানে পরিচালন কমিটি কি ব্যবস্থা নেবেন? মিডিয়া, জনগণকে জবাবদিহি তো তরিকেই করতে হবে। ম্যাডাম, ছোটখাটো কোনো তথ্য যখনই আপনার মনে আসবে আমাকে অবশ্যই জানাবেন। বোসের উদ্বেগের পারদ চড়ছে। এই শহরের বিত্তবান পুরুষ রজতাভ সেন, তাঁর মায়ের নামেই বিনোদিনী স্কুল। নিজে বিদেশে থাকলেও স্কুল পরিচালনায় কোনো ত্রুটি রাখেননি। বছর দুয়েক হলো অবসর নিয়ে পাকাপাকিভাবে বোলপুরে চলে আসেন রজতাভ। 1 পয়সাও সরকারি সাহায্য ছাড়া স্কুলের ছাত্রীরা যাতে সব রকম পরিষেবা পায়, সেই ধ্যান জ্ঞানেই রজতাভের সকাল গড়িয়ে সন্ধ্যা নামে। বিপত্নিক রজতাভ নিঃসন্তান। স্কুলের কাছাকাছি কয়েক একর জমিতে বিরাট বাংলো বাড়িতে তার বসবাস। স্কুল ও তার বাড়ি কড়া নিরাপত্তায় থাকে। এত কিছু সত্ত্বেও রজতাভ সেন গত রাতে তার বাংলোতে খুন হয়েছেন। শুধু উনি নন, স্কুলের ভেতরে একজন নিরাপত্তা কর্মী কাঞ্চনের মৃতদেহ পাওয়া গেছে। এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কাঞ্চন মারা গেছে শ্বাসরোধে, আর রজতাভবাবু বিষক্রিয়ায়। মৃত্যুর সময় দুজনেরই প্রায় সমান, 2-3 সেকেন্ড এদিক ওদিক। জোড়া খুন। আততায়ী একজন নাকি দুজন? মোটিভটাই বা কি? বোস ঘেঁটে আছেন যথেষ্ট। কাঞ্চন জয়েন করেছে মাত্র 2 মাস। ডক্টর সেনের হাই প্রেশার থাকলেও খুব সাবধানে থাকতেন। গত রাতটা সকলেই জাগা। তরিরা বাড়ির পথে এগোলেও বোস ও সঞ্জয় থানায় গেলেন। কেসটা ভালো করে সাজাতে হবে। এলিট ক্লাস মার্ডার কেস। ওপরের লোকজন নাক গলাবেই। কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায়। কনস্টেবল সঞ্জয় ছেলেটি বেশ কাজের,
বোসের নির্দেশ আসার আগেই সে তার বাহনটি নিয়ে বেরিয়ে পড়েছে। বিনোদিনীর সমস্ত নিরাপত্তা কর্মী বুলসাই সিকিউরিটি এজেন্সির কর্মী। সঞ্জয় প্রথমে বুলসাইয়ের অফিসে হানা দিল। মালিক সনাতনবাবু কাঞ্চন সম্বন্ধে জানালেন, মাস 2-2.5 আগে কাঞ্চন আসে অফিসে কাজের আশায়। নতুন ছেলে, অভিজ্ঞতা নেই। ভেবেছিলেন কোনো শপিং মলেই বহাল করে দেবেন। কথাবার্তাও ফাইনাল হয়েছিল। 1 মাস যাওয়ার পর উনি জানতে পারেন ম্যানেজারবাবুর কাছে যে কাঞ্চন বিনোদিনীতে ডিউটি করছে। ম্যানেজারবাবুই সবটা দেখেন, তাই উনি আর নাক গলাননি এই বিষয়ে। একদিন পর কাঞ্চন আবার অফিসে আসে। স্যার তখন ছিলেন না। ও একটা চিঠি নিয়ে এসেছিল, বিনোদিনী স্কুলের প্যাডে লেখা। হেডমিস্ট্রেস ম্যাডামের সই ও স্ট্যাম্প ছিল। সঞ্জয় ম্যানেজারবাবুর বক্তব্য শুনে চিঠিটি দেখে। কাঞ্চনকে যাতে বিনোদিনীতেই ডিউটি দেওয়া হয় তারই রেকমেন্ডেশন লেটার। সনাতনবাবুর অনুমতি নিয়ে চিঠিটি সঙ্গে রাখল সঞ্জয়। তোরি ম্যাডাম কাঞ্চনকে কেন বিনোদিনীতে চেয়েছিলেন, এই তথ্যটা লুকোলেনি বা কেন? সঞ্জয় আর বোস কিছুতেই লাইনগুলো মেলাতে পারছেন না। থার্মাস থেকে চা ঢালতে ঢালতে বোস বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। ডায়েরির পাতায় পর পর পয়েন্টগুলো লিখছে সঞ্জয়। সারাদিন বুলসাই ছাড়াও রজতাপুর বাংলোর কর্মচারী, নিরাপত্তা কর্মী, বিনোদিনীর টিচার, স্টাফ, পরিচালন কমিটির মেম্বার, অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছে সঞ্জয়। যার থেকে যেমন তথ্য পেয়েছে সব ডেটা মাথা থেকে চালান করছে ডায়েরির পাতায়। শাস্ত্র দিয়েই শস্ত্রান্ত মানুষকে জব্দ করতে হবে। বিদ্যাসাগর বলেছিলেন, দিদি, নারী শুধু পুরুষের ভোক্তা নয়। শাস্ত্র থেকেই যুক্তি দিয়ে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। বিদ্যাসাগর, কাঞ্চনই তো আমাদের বিদ্যাসাগর, দিদি। কাজু বলছে আর মুহুর্মুহু জ্ঞান হারাচ্ছে। অহর্নিশির এক মুহূর্তের জন্যেও মনে হয়নি ও প্রলাপ বকছে। কাজুর স্বামী শ্রীকান্ত সহ পাড়ার সবাই রেড়ে করে উঠছে। ওই কাঞ্চন ব্যাটারে পেলে আমি পুঁতে দিব। দেখছেন দিদি, দেখছেন ঘরের বউটা কেমনে পর পুরুষের নাম লই বিলাপ করতেছে, শুনছেন? অহর্নিশি মিত্র মনস্তত্ত্ববিদ। কলকাতা ঠাকুরপুকুরে ওর চিকিৎসালয় মনন রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সমতল পেয়েছে। মানব মনের সূক্ষ্ম রেশম সুতো নিয়েই অহর্নিশির কাজ কারবার। ব্যস্ততার মধ্যেও নিজের মনের যত্ন নিতে উনি সর্বদা প্রস্তুত। ভালো থাকাটা প্রাধান্য দিলে অন্যের মনের হদিশ পাওয়া সহজ হবে, এটাই তার চিরবিশ্বাস। মাঝে মধ্যেই প্রকৃতির মাঝে বোলপুর বা অন্য কোথাও একটু সময় কাটানো, প্রসাধন, পেজ 3 খবরে আসা উনি অভ্যেসে পরিণত করেছেন। পৌশালী, সোমা, গোলাপিরা এভাবেই পরিচিত হয়ে উঠেছে। গোলাপির প্রাণের বন্ধু কাজুর অসুস্থতার খবর শুনে সোমা ও গোলাপির অনুরোধে আসতে রাজি হন অহর্নিশি। গোলাপির জেদে মারাত্মক ঝড়ঝঞ্ঝা মাথায় করে জঙ্গলের পথে নৌকোর মতো দুলতে দুলতে গতসন্ধ্যেতেই কাজুর সঙ্গে একবার কথা বলতে যান অহর্নিশি। এই মুহূর্তে ইলামবাজার থানার পথে অহর্নিশি। কাজুর বলা কথাগুলো বারবার মনের মধ্যে রিভাইন্ড করছেন উনি। ভাবনা চিন্তার জন্য যাত্রাপথগুলোই খাসা। প্রকৃতি যখন চলমান, ভাবনারাও ছোটাছুটি করে। অহর্নিশির মাথায় নতুন দর্শন কাজ করে। সঞ্জয় বাইক স্টার্ট করতে যাবে, ঠিক সেই সময়ই একটা লাল আর্টিকা এসে দাঁড়ায়। কলকাতার নাম্বার প্লেট। গাড়ির ভেতরে কে? ড্রাইভার নিজের সিট থেকে নেমে দরজা খুলে দেয়। চোয়াল শক্ত হয়ে যায় সঞ্জয়ের। অহর্নিশি মিত্র মনস্তত্ত্ববিদ হিসেবে পরিচিত হলেও খেলার ছলে গোয়েন্দাগিরি করা ওর অভ্যেস। মিডিয়া একসময় পুলিশের দায়িত্বজ্ঞানহীনতা এবং অহর্নিশির অবদান নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে। মন্ত্রণালয় এবং হেডকোয়ার্টার থেকে জুটেছে গালমন্দ। সঞ্জয়দের অনেকেরই পদোন্নতি ঘটেনি।
কনস্টেবলের জীবনযাপন, সেই সঙ্গে কলকাতা থেকে দূরে পোস্টিং, সবই ঝেলতে হচ্ছে এই মহিলার বদান্যতায়। কিন্তু উনি এখানে কেন? রজতাভ সেনের কেসে নাক গলাতে আসেননি তো? এই কেসটা সলভ করতে পারলে একটা সুযোগ হয়তো জুটত নিজেকে প্রমাণ করার। সেটাও কি তবে হাতছাড়া হবে? সঞ্জয় অহর্নিশির কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, ডক্টর মিত্র, আপনি এখানে? ও, আপনি এই থানায় পোস্টেড? যাক, তাহলে সুবিধেই হলো। সানগ্লাসের আড়ালে অহর্নিশির চোখ অদৃশ্য হলেও মুখ জোড়া হাসিটুকু বেশ নজর কাড়া। আসুন, ওসি স্যার চেম্বারেই আছেন। কোনো কিছু ভণিতা ছাড়াই বোসের চেম্বারে অহর্নিশি সঞ্জয়ের প্রবেশ। বোস সামান্য বিরক্ত হলেও আলাপ পর্ব সারলেন। সঞ্জয়ের কাছে মহিলার সুখ্যাতি নিয়ে আগেই অবগত ছিলেন। হঠাৎ কি মনে করে উনি এখানে? ভুরুতে ভাঁজ ফেললেন বোস। এসব টিকটিকির উৎপাত একেবারেই পছন্দ নয় বোসের। একটা মিসিং ডায়েরি করতে এসেছি। মিসিং ডায়েরি শুনে বোস এবং সঞ্জয় দুজনেই দ্বন্দ্বে পড়লেন। মিসিং ডায়েরি? আচ্ছা সঞ্জয়, রেজিস্টার খাতাটা নিয়ে আসো তো। সঞ্জয় রেজিস্টার আনল। বোস বলতে শুরু করলেন, কাঞ্চন সর্দার সম্ভবত উড়িষ্যার বাসিন্দা। 1 বছর আগে কালীগঞ্জে আসে মেয়েদের নিয়ে গড়ে তোলা উন্নতি প্রকল্পে কাজ করতে। আসার আগেই পৌশালী রিসর্টে সোমার কাছে জেনেছি ডক্টর রজতাভ সেনের প্রজেক্ট। ভদ্রলোকের উপর শ্রদ্ধা বেড়েই চলেছে। বিনোদিনী তো সারা পশ্চিমবঙ্গের গর্ব। এই বীরভূম জেলাতে অনুন্নত গ্রাম মানুষ নিয়ে ওর চিন্তাভাবনা, বিভিন্ন প্রকল্প সত্যি প্রশংসার দাবি রাখে। বোস সঞ্জয় দুজনেরই মুখেই আশা নিরাশার আলো জ্বলছে নিভছে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী রজতাভ ও কাঞ্চন দুজনেরই মৃত্যুর সময় রাত 1:15টার আশেপাশে। প্রথমে কাঞ্চনের খবর স্কুলের সেক্রেটারি জানান। স্কুলের প্রধান ফটকের একজন সিকিউরিটি অনেকক্ষণ কাঞ্চনকে না দেখে ভেতরে যায় ও কাঞ্চনকে মৃত অবস্থায় পায়। রজতাভ সেনের বাংলোয় খবর দেওয়ার জন্য পুলিশ, সেক্রেটারি ও তরি ম্যাডাম যান। সেখান থেকে উদ্ধার করা হয় রজতাভর মৃতদেহ। 2 জায়গারই সিসিটিভি ফুটেজ যা পাওয়া গেছে তা হলো ডক্টর সেন প্রতিদিনের মতোই রাত 9টা নাগাদ স্কুল চত্বর থেকে ইভিনিং ওয়াক সেরে বাংলোয় ঢুকেছেন। এখনও পর্যন্ত সকলেই চুপ। এমনকি মন্ত্রী লেভেলের সহায়তায় মিডিয়াও মুখে কুলু মেটেছে। জানাজানি হলেই গোটা বোলপুর শহর ঝাঁপিয়ে পড়বে কালীগঞ্জের মতো বেশ কিছু আদিবাসী গ্রাম, যাদের কাছে রজতাভ ঈশ্বর তুল্য। তার স্বপ্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের স্বনির্ভর প্রকল্প, কোনো কিছুর অভাব রাখেনি রজতাভ। বোস দোলাচলে দুলতে দুলতে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করলেন। তারপরেই ঝপ করে জ্বলে ওঠার মতো নড়ে চড়ে বসলেন। সঞ্জয় বোসের এই মুদ্রাটি সম্বন্ধে পরিচিত। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসার আগে এমনই করেন বোস। সঞ্জয় জিজ্ঞেস করে ওঠেন, কি ভাবছেন স্যার? ডক্টর মিত্র, আপনি যে কি উপকার করলেন। আপনার ঠাকুরপুকুরের কেস সলভ তো আমরা ট্রেনিং কোর্সে রেখেছি। শুধু মন নয়, অনেক রহস্যের সুতোও আপনি আলগা করতে পারেন। কাঞ্চনের খোঁজ খবর আমরাও চালাচ্ছি। কাঞ্চন বিনোদিনীর সিকিউরিটি গার্ড। মাস 2 হলো বুলসাই সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জয়েন করেছে। রজতাভবাবুর প্রজেক্টের তথ্য আপনিই দিলেন। উড়িষ্যার কেওনঝড়ের আদিবাসী সম্প্রদায়ের ছেলে কাঞ্চন। তবে ওখান থেকেও যেটুকু খবর এসেছে, ওর স্থায়ী বাস ওখানেও না। তদন্ত চলছে। অহর্নিশি এইবার সানগ্লাসটি খুললেন। হালকা কাজলে চোখের পরিধি আঁকলেও তার বুদ্ধির দীপ্তি 2 চোখে ঠিকরে পড়ছে। বেশিক্ষণ তাকাতে অস্বস্তি হয়। এই চোখের জোরেই মানুষের মনের কথা টেনে আনেন উনি। হালকা মেকআপকে উপেক্ষা করে
কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। হ্যান্ডব্যাগ হাতড়ে একটা কৌটো বের করে 1 চামচ মুখশুদ্ধি চালান করলেন মুখে। বোস আর সঞ্জয়ের দিকেও বাড়ালেন। দুজনেই অবশ্য মানা করলেন। অহর্নিশি যেন সামান্য উত্তেজিত। বোসও একটু নিশ্চিন্ত হল। তাহলে রজতাভ বা কাঞ্চন মার্ডার কেস এখনও অজানা অহর্নিশির। উনি কি তাহলে কাঞ্চনকে খুঁজতে এসেছেন? তারপর অহর্নিশি বলল, সরি, অবাক হওয়ার মতো কিছু ঘটলে আমায় কিছু চিবোতে হয়। ওরা তো বলল না কাঞ্চন বিনোদিনীতে কাজ করে। আমি তো জানি আমি প্রথম ব্যক্তি যে কাঞ্চনের মিসিং ডায়েরি করতে এসেছি। তাহলে কি আমার আগে আরো কেউ? কাঞ্চন দিন 3 গায়েব, গ্রামে নেই। যে বাড়িতে থাকে সেটিও বন্ধ। আমি এসেছি কাজুর জন্য। কাজু কাঞ্চনের সঙ্গে পরকীয়ায় মেতেছে। কাঞ্চনের বেপাত্তায় উন্মাদের মতো আচরণ করছে কাজু। কাজুর স্বামী এবং পাড়ার লোকেরা সব জানাজানি হতেই মারমুখী হয়েছে। কাজুর স্বামী শ্রীকান্ত ওকে গ্রাম ছাড়া করতে পারে বাঁচে। আমার জিজ্ঞাসাবাদে অবশ্য কিছু স্বীকার করেনি সেভাবে। কাজুর বান্ধবী গোলাপির কাছে জেনেছি শ্রীকান্ত অনেকদিন ধরেই সন্দেহ করছে। এর মধ্যে একদিন দলবল নিয়ে শাসিও এসেছে। সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিস্টার বোস বললেন, না, কোনো ডায়েরি হয়নি। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিনোদিনী থেকে কাল রাতে কাঞ্চনের ডেড বডি পাওয়া গেছে। অহর্নিশির মুখ চোখ ক্রমশ লাল হয়ে উঠল। রাগে ফুঁসতে লাগলো অহর্নিশি। রাগে ফুঁসতে ফুঁসতে অহর্নিশি বলল, খুন? সে কি? ও গড! তার মানে শ্রীকান্ত? অহর্নিশি ফোন বের করে কোনো একটা নাম্বার ডায়াল করতে উদ্যত হলো। এমন সময় বোস বলে বসল, ম্যাডাম প্লিজ এখন জানাবেন না কাউকে। আসলে আরও একটা ঘটনা কালই ঘটেছে। রজতাভ সেনও মার্ডার হয়েছে প্রায় একই সময়। অহর্নিশির কান থেকে আলগা হয়ে ঝুলে পড়ল ফোনটি। আতঙ্কে গলা শুকিয়ে উঠে অহর্নিশির। এসব কি শুনছি অফিসার? আমি তো কিছুই বুঝছি না। অহর্নিশির চেহারাটা কেমন যেন কঠিন হয়ে উঠছেন এবার। অহর্নিশিকে ভালো করে লক্ষ্য করে বোস বললেন, সত্য ঘটেছে 2টি ঘটনা। আমরাই এখনো ট্রমা কাটাতে পারিনি। তদন্ত শুরু হয়েছে জোর কদমে। বডি হাসপাতাল থেকে বেরোলেই পাবলিক মিডিয়া সব ফেস করতে হবে। এই অনিবার্য কারণবশত ছুটি বলে স্কুলের গেটে নোটিশ ঝোলানো হয়েছে। আপনার সাহায্য চাই ডক্টর মিত্র। আপনি যখন এখানে এসেই পড়েছেন, আসুন একসঙ্গে নেমে পড়ি। সঞ্জয় এতক্ষণে বোসের চালটা ধরতে পারল। অহর্নিশিকে লুপে রাখলে আলাদা করে অহর্নিশির অবদান নিয়ে খবর হবে না। অহর্নিশির মুখে নানা রং খেলা করছে। কাজটা সে করতে চাইছে নাকি চাইছে না বোঝা যাচ্ছে না। কাঞ্চনের খবরটা অপ্রত্যাশিত। ঝড় হঠাৎ থেমে গেলে প্রকৃতি যেমন ক্লান্ত শান্ত রূপ ধারণ করে, অহর্নিশির মুখেও যেন কেমন অপার শান্তি খেলা করছে। বিদুষী মহিলার মাথার কাজটি বোধহয় এই বিন্দু থেকেই শুরু হচ্ছে। বোস বেশি ঘাঁটাতে চাইলেন না ওকে। সঞ্জয় এবারে কৌতুক করে বলে উঠল, খুব ইচ্ছে ছিল একবার ডক্টর সেনকে মিট করব। ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। সোমা, গোলাপি, ওদের কাছে ওর মডেল গ্রাম প্রকল্পগুলি শুনে বেশ অবাক হতাম। আমিও চেয়েছিলাম মেয়েদের জন্য কিছু করতে। সবই দুর্ভাগ্য। আরও কিছু বার্তালাপের পর অহর্নিশি বেরিয়ে গেলেন। লাল আর্টিকার শেষ বিন্দুটিও বোস দেখতে ছাড়লেন না। চোখ দুটি ক্রমশ ছোট হয়ে আসছে। অসংখ্য জট চোখের ভেতর কাটাকুটি খেলছে। সঞ্জয় জানে এই সময়ে বোসের মনের তল পাওয়া মুশকিল। কাজুর দৃষ্টি ঘোলাটে, মাঝে মধ্যে বিদ্যুতের মতো চমকে উঠছে। আপাতত ওকে এনে পৌশাড়িতে তোলা হয়েছে। অহর্নিশি সারাক্ষণ কথা চালিয়ে যাচ্ছে। এরকম রোগীদের চুপ করে থাকা আরও বিপজ্জনক। মাথাকে কোনোভাবে বিরূপ ভাবনা চিন্তার দখলে চলে যেতে দেওয়া যাবে না। ওদিকে বোসের সঙ্গে 2-3 বার ফোনে কথা হয়েছে। বডি এসেছে,
জনতা মিডিয়া মিলে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল। স্কুল গেটের সামনে শয়ে শয়ে গ্রামের মানুষ ধর্নায় বসেছে। এর মধ্যেই গোলাপির দায়িত্বে কাজুকে রেখে অহর্নিশি স্কুল আর বাংলোয় যায় বোসের সঙ্গে। খুনের জায়গাগুলো পরিদর্শন জরুরি। মার্ডার ওয়েপন তেমন কিছু নেই। ডক্টর সেন শেষ যে গ্লাসটি থেকে জল খান তাতে কিছুটা ড্রাগের স্যাম্পল পাওয়া গেছে। গ্লাসটি আপাতত ল্যাবরেটরিতে। স্কুলের শেষ প্রান্তে পাঁচিলের গায়ে কাঞ্চনের দেহটি ছিল। ওদিকটায় ক্যামেরা নেই। কাঞ্চন খুনে সন্দেহের তীর শ্রীকান্ত মুর্মুর কাঁধেই। শ্রীকান্ত আপাতত পুলিশ কাস্টাডিতে। জিজ্ঞাসাবাদ চলছে দফায় দফায়। মিডিয়ার লোক একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের কি দাবি? আমাদের ডাক্তার বাবুকে খুন করা হয়েছে, আমরা তার বিচার চাই। আমাদের ডাক্তার বাবুকে খুন করিল কে? আমরা মানছিনি, আমরা মানবনি। পুলিশ শ্রীকান্তকে জিজ্ঞেস করছে, বল, সত্যি করে বল, কে মেরেছে কাঞ্চনকে? আমি কিছু জানি লাই বাবু, বিশ্বাস করেন। তুই কাঞ্চনকে খুন করিসনি? ঠিক করে উত্তর দে শালা। আমি খুন করি লাই বাবু। আমার কাজুর সাথে এর নোংরামি চলতো। আমি সব জানি, কিন্তু খুনটা আমি করি লাই। একটা দিন কিভাবে ঝড়ঝঞ্ঝায় কেটেছে সঞ্জয় টেরই পায়নি। রাতে মাত্র ঘন্টা 3 ঘুম, তাও ছেঁড়া ছেঁড়া মেঘের মতো। সকালে বিছানা ছাড়তে মন চায় না, কিন্তু মাথায় কাজের বোঝা। বোস অন্যান্য সিনিয়র অফিসারদের সঙ্গে মিটিং করলেও সঞ্জয়কে বেশ খানিকটা দায়িত্ব দিচ্ছেন। ব্যক্তিগতভাবেও সঞ্জয়কে বোস পছন্দ করেন। সঞ্জয় সকলেরই ঈর্ষার পাত্র এই কারণে। বিছানা ছেড়ে 1 কাপ চা কোনো রকমে মুখে দিয়ে তৈরি হয়ে নেয় সঞ্জয়। থানায় ঢোকার আগে বেশ কিছু কাজ সারে। চেম্বারে ঢোকার মুখেই কনস্টেবল রাম সিং জানিয়ে দেয় বোস আজ থানাতে আসেননি। সঞ্জয় অপেক্ষা করে পরবর্তী আদেশ কি। দুপুর গড়িয়ে যাচ্ছে। হাত পা গুটিয়ে বসে থাকতে সঞ্জয়ের বিরক্ত লাগে। স্কুল, পৌশালী, কালীগঞ্জ, বাংলো, স্থানীয় বাজার, বুলসাইয়ের অফিস সব জায়গায় ঘুরে আসে সঞ্জয়। অহর্নিশিও বোসকে যোগাযোগ করতে চেয়েছেন জানালেন, কিন্তু ফোন নট রিচেবল। সেক্রেটারি ও তোরি ম্যাডামের হস্তক্ষেপে আদিবাসীর গ্রামগুলি কিছুটা শান্ত। সন্ধ্যের মুখে নিরুপায় হয়ে কোয়ার্টারের দিকে রওনা দেয়। ইচ্ছে করেই ঘুর পথে ক্ষেতের সরু পথ দিয়ে বাইক নিয়ে এগোচ্ছে সে। অন্ধকার জমাট হচ্ছে। হেডলাইটের সামনে পোকামাকড়ের উৎপাত। সঞ্জয় টের পেল তার পিছনে আরও একটি বাইক আসছে। সঞ্জয় রাস্তা বদলালো। বাইকটিও পিছু নিল। সার্ভিস রিভলভারটি একবার ছুঁয়ে দেখে নিল সঞ্জয়। কোয়ার্টারের সামনে স্টার্ট বন্ধ করতেই অন্য বাইকটিও তফাতে থামল। হঠাৎ বোসের গলা পাওয়া গেল। এত ঘুরপথে এলে কেন? সঞ্জয় চমকে উঠে পেছনে ফেরে। স্যার, কোথায় ছিলেন? বোস দুবার ভ্রু নাচালো। পৌশালীতেই খ্যাটন আছে। চটপট রেডি হ। 1 কাপ কফি গেলাও দেখি, মাথার কোষগুলোতে একটু ধোঁয়া দিই। বোস এই বলেই একটা সিগারেট বের করে লাইটার দিয়ে সিগারেট ধরালেন। সোমা ঝটপট রান্না সারছে। গোলাপি ও বুধন সাহায্য করছে। খুব বেশি আয়োজন নয়। ভাত, সোনামুগের ডাল, লম্বা বেগুন ভাজা আর কচি পাঁঠার ঝোল আলু দিয়ে। মিষ্টি নাকি বোস আনবেন। বিকেল নাগাদ ফোন আসে বোসের। স্কুল পরিচালন কমিটি, তোরি এবং পুলিশের কয়েকজন আসবেন। অহর্নিশি কাজুর দেখভালে ব্যস্ত। তার মধ্যে বোসের এহেন আগমন। কিছু হোমওয়ার্ক সেও করেছে, কিন্তু এই পরিস্থিতিতে এত খাবার আয়োজন। সকলেই নমনম করে খেলেন। বোস ছাড়া কেউই খুব একটা প্রসন্ন নয়। সঞ্জয় ঝড়ের পূর্বাভাস টের পাচ্ছে। অহর্নিশি তেমনই শান্ত। সেক্রেটারি কিছুটা বিরক্ত। কি হচ্ছে সব বোস সাহেব? লোকজন এই ভুরি ভোজের খবর জানতে পারলে তো যুদ্ধ লেগে যাবে একেবারে। সেক্রেটারির কথায় বোস খুব অর্থপূর্ণ হাসি হাসলেন।
আমি নই, ডক্টর মিত্র খালেক। কেসটা উনিই সলভ করে দিয়েছেন। খুনি হাজির এখানে, সেই খুশিতেই এই আয়োজন। অহর্নিশি এবং বাকিরা স্থির, নড়াচড়াতে যদি পাখি উড়ে যায়। আমি তো এখনো কিছু। অহর্নিশির কথা শেষের আগেই বোস রেস ধরেন। ডক্টর মিত্র, আমি তাহলে শুরু করি। আপনার সূত্রতেই কেস সুটকেস খুলেছে। অহর্নিশির চোখ দুটো ডুবুরি হয়েছে, এক চিলতে তাচ্ছিল্যের হাসি তার ঠোঁটের বারান্দায়। একটু মুখশুদ্ধি হবে নাকি ডক্টর মিত্র? বোসের শীতল গলার স্বরে সকলেই ঘামতে শুরু করেছে তখন। অহর্নিশি কৌটোটি এগিয়ে দিল। এই মুখশুদ্ধি না থাকলে কিছুতেই ধরতে পারতাম না। থ্যাংক ইউ ডক্টর মিত্র। চালে শুধু একটা ভুল হয়ে গেছে। এটা একটা সেডেটিভের কৌটো, যার মধ্যে আপনি মুখশুদ্ধি রাখেন। এরকম ফাঁকা কৌটো বাটা আমরাও ব্যবহার করি, সেটা বড় কথা নয়। কিন্তু একই কৌটো ডক্টর সেনের স্কুলের চেম্বারেও। ভাবলেন ওপেন অ্যান্ড শাট কেস? হ্যাঁ, কাঞ্চন খুন করে ফেরার আর শ্রীকান্তই হচ্ছে কাঞ্চনের খুনি। থানার মাথা ওই দিকেই ঘোরাতে গিয়েছিলেন কি, তাই তো? চাঁদের গায়ের কলঙ্কের মতোই ডক্টর সেনও একজন মহিলা প্রেমী ব্যক্তি। আদিবাসী মহিলাদের দেখলে ওর চিত্ত দুর্বল হয়। যৌবনে উড়িষ্যায় গিয়ে ছোট্ট কাঞ্চনের সামনে তার মাকে শিকার বানান সেন। বৃদ্ধ অবস্থায় প্রায়শ্চিত্ত সম্ভবত ওর মডেল গ্রাম। ৬৬ সেন নিজেই সবটা দেখাশোনা করতেন, কারোর মাথা গলানো পছন্দ ছিল না। ঘটনাক্রমে যুবক কাঞ্চন মনের নিরাময়ের আশায় ডক্টর মিত্রের দ্বারস্থ হয়। সুস্থ হলেও কাঞ্চনের প্রতিশোধের স্পৃহা কমে না। কাঞ্চন কালীগঞ্জে ডক্টর সেনের প্রজেক্টে কাজ শুরু করে। কাঞ্চনের কাজ ছিল মেয়েদের মনস্তাত্ত্বিক বিকাশ। কাঞ্চনের ট্রেনার ছিল অহর্নিশি। আজ সারাদিন মনন ও অন্যান্য জায়গা ভিজিট করে জানতে পারি ডক্টর মিত্র এই প্রজেক্টে ডক্টর সেনের সঙ্গে বছরখানেক কাজ করেছেন, তবে সরাসরি নয়। আপনি ও কাঞ্চন দুজনেই ডক্টর সেনকে ব্ল্যাকমেল করতেন। কাঞ্চন আপনার তুরুপের দাস। কাঞ্চনের মায়ের ধর্ষণের ঘটনা পাবলিক করবেন। আপনার লক্ষ্য ছিল গ্রামের প্রজেক্ট ও বিনোদিনীর অংশীদার। বরাবরই শিরোনামে থাকতে ভালোবাসেন আপনি। বিনোদিনী পেলে সে কামনা পূর্ণ হতো, আর কাঞ্চনের লক্ষ্য প্রতিশোধ। ডক্টর সেন কাঞ্চনের মুখ বন্ধ করতে তুরি ম্যাডামকে দিয়ে বুলসাইয়ে চিঠি পাঠিয়ে কাঞ্চনকে নাইট ডিউটিতে স্কুলে বহাল করেন। তুরি ম্যাডাম, কি ঠিক বলছি তো? তুরি সম্মতি দেন। হ্যাঁ মিস্টার বোস। বোস আবার শুরু করেন। রজতাবু রাগে আসছিলেন না, আর তখন শিকার বানানো হয় কাজুকে। তো ডক্টর সেন আবার ভুল করলেন। অহর্নিশি আসেন গোলাপির ডাকে। কাঞ্চন 3 দিন আগেই গা ঢাকা দেয়। খুনের আগের রাতে কাঞ্চন ডক্টর সেনের চেম্বারে কৌটোটা রেখে আসে। কাজুকেও কড়া ওষুধ ইনজেক্ট করা হয়েছিল ওই রেপের আগে। মননের ইনভেন্টরিতে কাঞ্চনের নামে ইস্যু করা আছে ব্যাচ নাম্বারটি। এটি একটি কড়া সেডেটিভ, যা সেবন করলে উচ্চ রক্তচাপধারীদের মৃত্যু অবধারিত। ওই রাতে কাজুর ঘটনায় রজতাবু অস্থির ছিলেন। কাঞ্চন তাকে বলেন ডক্টর মিত্র ওই ওষুধ সাজেস্ট করেছেন। কোনো ওয়েপেন না পেলেও ওই কৌটোটি আমি ওর চেম্বারে পাই, আর গ্লাসের জলে কিছুটা ওই ড্রাগের স্যাম্পেল পেয়ে আমি শিওর হই। আগের দিন ওষুধটি খেলেও ওষুধটি ধীরে ধীরে কাজ করে পরদিন রাতে ওর মৃত্যু হয়। কিন্তু অহর্নিশির চিন্তা কমে না। কাঞ্চন মানসিক রোগী, ধরা পড়ে উগড়ে দেয় যদি সবকিছু। উধাও থাকলেও অহর্নিশির ডাকে ঝড় জলের রাতে কাঞ্চন আসে গ্রামে। সেখানে তার ঘরেই তাকে বালিশ মুখে চেপে শ্বাসরোধ করে মারেন অহর্নিশি। তারপর ড্রাইভারের সাহায্যে বডি স্কুলের পিছনের পাঁচিল দিয়ে দড়ির সাহায্যে আলতো করে নামিয়ে দেওয়া হয়। আর ঘটনাটা আরও পরিষ্কার হলো যখন সোমা জানালো তার অব্যবহৃত কুয়োর দড়ির অংশ অহর্নিশির গাড়ির ডিকি থেকে ঝুলছে। আপনার পরবর্তী টার্গেট কাজু, তাই তো? কিন্তু ফাঁকা কৌটো ব্যবহার করে মুশকিল হয়ে গেল যে। অহর্নিশিকে বেশ ফ্যাকাশে দেখাচ্ছে। কাজুকে হাসপাতালে দিন, ওর স্টমাক ওয়াশ করতে হবে। এটুকু স্বীকারোক্তি যথেষ্ট। এমন সময় সঞ্জয় এসে বলল,
স্যার এত কিছু উদ্ধার করলেন কিভাবে? সঞ্জয়, তুমিই তো গোলাপিকে চাপ দিয়ে খবর দিলে যে কাজু রেট। তবে সব কি তথ্যে আসে? কিছুটা ঢিলেও ওরে পাখি। হ্যাঁ, সঞ্জয় তৃপ্তির হাসি নিয়ে বাইকে স্টার্ট দিল। চোখের ব্যালকানিতে ঘুম বসছে পা দুলিয়ে। এতক্ষণ শুনছিলেন মনের ভিতর মন, রচনা সহেলি রায়। এই গল্পের নাট্যরূপ প্রদান করেছেন সায়ন্তিকা। এই গল্পে নিশি দিদির চরিত্রে শ্রেয়সী, গোলাপির ভূমিকায় সুকন্যা, মিডিয়ার চরিত্রে পূজা সুর, তিশারি, প্রসূন এবং অর্ণব। কাজুর চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা, শ্রীকান্ত, দেবজিৎ। সঞ্জয়ের ভূমিকায় আছেন রুদ্রনীল। অহর্নিশির চরিত্রে খুশি, বোসের কণ্ঠে প্রসূন, জনৈক লোক আমি অতনু, তরি চন্দ্রিমা, সমাজ চরিত্রে দেবলীনা এবং সেক্রেটারির ভূমিকায় প্রবাল। এই গল্পের সমগ্র পর্ব পরিচালনা এবং শব্দগ্রহণে দেবাদ্রি এবং দিদি। এই গল্পের ধ্বনি পরিকল্পনা ও আবহে উস্কো অ্যান্ড খুস্কো। শেষ হলো আজকের গল্প। আগামী সপ্তাহে আমরা ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা আগে ভাগেই পেয়ে যান। তাহলে ভালো থাকবেন, পাশে থাকবেন আর শুনতে থাকবেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গল্পভার্স।